বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা। সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ৩ সংগঠনের ভারত বিরোধী লং মার্চ বুধবার। এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন আজ, অবহেলায় তার বসতভিটা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বন্ধে ভারত সরকারের হস্তক্ষেপ চাইল বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধ করতে বলেছে ঢাকা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের ফরেন অফিস কনসালটেশন FOC অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে দুই দেশের সর্বোচ্চ দাপ্তরিক বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনা ইস্যুসহ অভিন্ন নদীর পানি বণ্টন, ভিসা সমস্যা দূর করা, সীমান্ত হত্যা বন্ধ করা সহ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে। FOCতে যোগ দিতে সকালে ঢাকা পৌঁছান বিক্রম মিশ্রি। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতেই ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্র সচিব। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। দেখছেন দেশের খবর। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেও সাফ জানান তিনি। দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি বলেন, নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত, 10টা হলো নাম আর 300 হলো 200 হলো বেনামি। এইটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে সিভিলে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সবকিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সঙ্গে আছি দেশের খবর নিয়ে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং দেশটির মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন। নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি ঘোষণা করে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল 8টায় এই লং মার্চ শুরু হবে, যেখানে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, তাকে নিয়ে দেশটি বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করা হয় এই সংবাদ সম্মেলনে। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আমন্ত্রণ দেশের খবরে। নারী জাগরণের অগ্রদূত বেগম
রোকেয়ার ১৪৫তম জন্মদিন। আজও অযত্ন অবহেলায় পড়ে রয়েছে তার বসতভিটা। বন্ধ রোকেয়া স্মৃতিকেন্দ্র। রংপুরে বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় থাকলে সেখানেও অবহেলিত নারীদের শিক্ষা ও মুক্তির অগ্রদূত। রংপুর থেকে শাহরিয়ার মিমের তথ্যে মনিরুজ্জামানের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। দেয়ালের কোথাও কোথাও পড়েছে ছাতা, কোথাও খসে পড়েছে পলেস্তারা, মরিচা ধরেছে দরজা জানালায়। পাঠাগার, প্রশিক্ষণ কক্ষ ও মিলনায়তন সহ সবগুলো কক্ষে ধুলোর আস্তর। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের আলমারিগুলো শূন্য, নেই কোনো স্মারক। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় ভবনের বিভিন্ন স্থানে ধরেছে ফাটল, নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র। একই অবস্থা রোকেয়ার বসতভিটার। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ ইউনিয়নে বেগম রোকেয়ার জন্মভিটা। এখানে স্মৃতিকেন্দ্র চালু হয় ২০০১ সালে। দিন দিন উন্নতি হওয়ার কথা থাকলেও দুই যুগেই তা বিলীনের পথে। তার জন্মদিন ও প্রয়াণ দিবস একই দিন ৯ ডিসেম্বর হয়। কেবল এই দিনেই করা হয় কিছু পরিচ্ছন্নতার কাজ। তারই জন্মস্থান এভাবে অবহেলিত পড়ে থাকবে, সেটা তো কাম্য নয়। পাঠাগারটা দেখলাম, সেখানেও আরও কিছু সংস্কার বা আরও কিছু উন্নতি করা দরকার। কোনো দিবস হিসাবে মানে এটার যত্ন বা রক্ষণাবেক্ষণ না করে প্রত্যেকটা দিনই এর কিছু পরিচর্যা করা উচিত। তবে দ্রুতই স্মৃতিকেন্দ্র ও বসতভিটা সংস্কারের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। দ্রুতই বিভিন্ন কার্যক্রম আবার শুরু করতে পারবো। আমরা গবেষণা কার্যক্রমটি শুরু করবার জন্য আমরা ঢাকাতে কথা বলেছি। আশা করছি এখানে রোকেয়া নিয়ে গবেষণার বিশেষ কার্যক্রমটিও অচিরেই চালু হবে। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর এই পায়রাবন্দে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। জীবন উৎসর্গ করেছিলেন নারীদের মুক্তি ও শিক্ষার সংগ্রামে। ১৯৩২ সালের একই তারিখে মহাপ্রয়াণ হয় এই মহিয়সী নারীর। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ৪০ বছরের আইনি লড়াই করে অবশেষে জয়ী হলেন বৃদ্ধ হরেন চন্দ্রনাথ। প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভুয়া মামলা করেছিল। এ কারণে বৃদ্ধ হরেন চন্দ্রনাথকে মামলা পরিচালনার খরচ হিসেবে ২০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ৩ মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। সোনালী ব্যাংকের যাত্রাবাড়ি শাখায় চাকরি করতেন হরেন চন্দ্র। ১৯৮৫ সালে সেই শাখা থেকে মতিঝিল শাখায় বেশ কিছু টাকা পাঠানোর সময় চুরি হয়ে যায়, যার দায়ভার হরেন চন্দ্রের উপরে এসে পড়ে। পরে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। মোটামুটি আছি ভালো, আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে ১২-১৪ বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। আমি এখন কিছুই আমার করার নাই। দেশের খবরে নিচ্ছি আরও একটি বিরতির পর আরও যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে এখনো গ্রেপ্তার হয়নি জোড়া খুনের আসামি। এবং টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে সরিষা চাষ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে প্রায় ২,০০০ একর জমিতে সরিষা চাষ ব্যাহত হয়েছে। শঙ্কায় রয়েছে বোরো মৌসুমের আবাদও। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরুদ্দিনের রিপোর্ট। গত বছর বাসাইল পৌরসভার আন্দিরাপাড়া থেকে কোম্পানি বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয় কৃষকরা জানান, গত বর্ষায় জিনাই নদীর বাঁধ ভেঙে বাসাইল পৌর এলাকার আন্দিরাপাড়া, এসারপাড়া, পালপাড়া, বালিনা সহ কয়েকটি গ্রামে পানি ঢুকে যায়। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে ৫ মাসেও এ পানি বের হতে পারেনি, ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ব্রিজ কালপাটগুলো বন্ধ করে দিয়া এই এলাকার কয়েক হাজার একর জমি রবি শস্য থেকে বঞ্চিত।
বুড়ো আবাদ এবং হলো এই ইরি সরষে আবাদ এগুলা খুব ব্যাহত হইতেছে। এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। কোমর পর্যন্ত পানি থাকায় এবার সরিষার আবাদ সম্ভব হয়নি। বোরোর বীজতলা বুনতে পারেনি কৃষক। চলতি মৌসুমে বোরো আবাদও অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকদের দাবি, শিগগিরই কালভার্ট বা ব্রিজ নির্মাণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পানিটা ঢুকছে ভাঙ্গে চুরে, এই পানিটা বাড়িয়ে হাঁটতেছে না, আমরা ধানের বীজ ফলাই সরষে আবাদ করে হাঁটতেছি না। পানিটা আটকা পড়ছে, এখন পানিটা এলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তো সরকারের কাছে আমরা আশাবাদী, সে তারা একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। ওখানে টেম্পোরারি কিছু করা হলে রাস্তাটার ক্ষতি হতে পারে। এই কারণে আমরা বর্তমান অর্থ বছরের এডিপির যে প্রকল্প, এখান থেকে পার্মানেন্ট স্ট্রাকচার, যেটা রাস্তারও ক্ষতি হবে না এবং জলাবদ্ধতাও নিরসন হবে, এরকম ভেন্ট অথবা বক্স কালভার্ট অথবা যুগোপযোগী কিছু আমরা করে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রায় ২৫০০ মেট্রিক টন বোরো ধান ও ৭৮০ মেট্রিক টন সরিষার আবাদ কম হতে পারে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের টুর্নামেন্ট 2024-এর ফাইনালের লড়াই চলছে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে। প্রতিপক্ষ ড্যাফোডিল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মাঠ থেকে জমজমাট সেই ফাইনাল খেলার খবর জানাচ্ছেন সাভার প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমাদের জানাবেন যে কেমন চলছে সেখানে খেলা এবং কি মনে হচ্ছে কোন পক্ষ জিততে পারে? মাঠ প্রাঙ্গণে একটা চ্যালেঞ্জে খেলা আপনি জানেন যে খেলা কিন্তু আজকে কিছু ফাইনালে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে আপনি জানেন যে সকাল থেকে কিন্তু টানটা মিশতে গেলে এই মাঠ প্রাঙ্গণে হাজার হাজার দর্শক কিন্তু খেলাটিতে এসেছে এবং দুইটায় পরিষ্কার কিন্তু খেলা শুরু হয়। এটা খেলার কিন্তু চলছে। কানায় কানায় পরিপূর্ণ রয়েছে দর্শক এবং খেলাও কিন্তু চলছে। আপনি জানেন যে ফাইনাল খেলায় কিন্তু রয়েছে আমেরিকান ইউনিভার্সিটি দুই গোল করেছে। এই খেলায় যে মানিক ভাই চলে যাচ্ছে, মানিক ভাই কি অবস্থা আপনি দেখছেন যে খেলার কি অবস্থা? যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল আয়োজিত প্রধান হিসেবে কামরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি কামরুজ্জামান। সংবাদ শেষ করছি, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা। সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির 3 সংগঠনের ভারত বিরোধী লং মার্চ বুধবার। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন আজ, অবহেলায় তার বসতভিটা। চাঁপাইনবাবগঞ্জে এখনো গ্রেপ্তার হয়নি জোড়া খুনের আসামিরা। এবং টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে সরিষা চাষ। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।